হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ওকে, এর আগে আমরা মেইন সেন্টেন্স, টেন্স, ভয়েস এবং অ্যাডভার্বের অর্থ কীভাবে সাজাতে হয় সেই নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নন ফাইনাইট, বিশেষ করে নন ফাইনাইটগুলোর অর্থ কীভাবে সাজাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে আমরা ইনফিনিটিভ বা জেরান্ড ব্যবহার করি। যখন আমরা সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বা জেরান্ড ব্যবহার করি তখন বাংলায় ভার্বের মূল অর্থটা প্রকাশ করবে, একেবারে মূল অর্থটা প্রকাশ করবে। ওকে, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াক অর্থ নর্মালি হাঁটা, এখানে এই হাঁটা অর্থটাই প্রকাশ করবে যে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এখানে আর অন্য কোনো প্রত্যয় বা বিভক্তি যুক্ত হবে না। তারপরে এখানে আমরা বলতে পারি যে টু রিড নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট, তো এখানে টু রিড নিউজ পেপার হলো সাবজেক্ট, এখানে ইনফিনিটিভ সাবজেক্ট হয়েছে, এখানেও মূল অর্থটা হবে যে সংবাদপত্র পাঠ করা একটি ভালো অভ্যাস। ওকে, তো অবজেক্ট হিসেবে যখন জেরান্ড ব্যবহৃত হয় তখনও ভার্বের মূল অর্থ হবে, অবজেক্ট হিসেবে যখন জেরান্ড হয় তখনও ভার্বের মূল অর্থ হবে। যেমন হি স্টপড রাইটিং, সে বন্ধ করলো, কি বন্ধ করলো? লেখা। রাইট অর্থ লেখা, এখানেও লেখা অর্থটাই প্রকাশ করছে। কিন্তু অবজেক্ট হিসেবে যখন জেরান্ড ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহৃত হয় তখন ভার্বের মূল অর্থ আসতে পারে বা ক্রিয়ার সাথে র বিভক্তি যুক্ত হতে পারে, আবার তে বিভক্তিও যুক্ত হতে পারে। যেমন হি স্টার্টেড টু ওয়াক, সে শুরু করলো, কি শুরু করলো? হাঁটা। এই যে টু ওয়াক মানে ওয়াক অর্থ হাঁটা, এখানে ইনফিনিটিভ হওয়া সত্ত্বেও মূল ভার্ব অর্থ হয়েছে। আবার এরকম হতে পারে যে হি ওয়ান্টস টু গো, হি ওয়ান্টস টু গো, তাহলে সে চায়, কি চায়? টু গো মানে যেতে, তে অর্থটা এখানে তে যুক্ত হয়েছে, তে প্রত্যয় যুক্ত হয়েছে। ওকে, তারপরে এরপরে হতে পারে যেমন হি ডিসাইডেড টু অ্যারেঞ্জ আ পিকনিক, সে সিদ্ধান্ত নিয়েছিল, কি সিদ্ধান্ত? টু অ্যারেঞ্জ আ পিকনিক, এখানে টু অ্যারেঞ্জটা অবজেক্ট হিসেবে কাজ করেছে, এখানে অর্থটা হবে এরকম যে আয়োজন করার, সে একটি বনভোজন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল, এখানে মূল ভার্বের অর্থ হচ্ছে এবং র বিভক্তিটা যুক্ত হয়ে গেছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম অবজেক্ট হিসেবে ইনফিনিটিভের অর্থটা কেমন হয়। আবার কমপ্লিমেন্ট হিসেবে যখন, মানে সাবজেক্টের পরিচয় বোঝাতে যদি আমরা কমপ্লিমেন্ট ইউজ করি এবং সেই কমপ্লিমেন্ট হিসেবে যদি আমরা ইনফিনিটিভ বা জেরান্ড ইউজ করি তখনও ভার্বের মূল অর্থ হবে, তখন আর কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হবে না। যেমন হিজ টার্গেট ওয়াজ টু লিবারেট আওয়ার কান্ট্রি, এখানে দেখি যে হিজ টার্গেট হলো সাবজেক্ট আর টু লিবারেট হলো এই টার্গেটটা কি সেটা বোঝাচ্ছে, মানে পরিচয় বোঝাচ্ছে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। টু লিবারেট আওয়ার কান্ট্রি, তাহলে টু লিবারেট আওয়ার কান্ট্রি এখানে মূল ভার্বের অর্থটা হবে যে তার লক্ষ্যটা ছিল যে আমাদের দেশকে মুক্ত করা, এরকম। এখানে লিবারেটিংও হতে পারে, জেরান্ড দিলেও কোনো সমস্যা নেই। আর তারপরে যদি আমরা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করি তাহলে সেখানে তে বিভক্তি যুক্ত হতে পারে, আবার মূল ভার্বের অর্থ হতে পারে। যেমন আই এম লাকি, আবার করে 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 এরকম অর্থ বোঝাতে পারে, করে বা করা, আবার করতে এরকম অর্থ প্রকাশ করতে পারে। যেমন আই অ্যাম আনএবল মানে আমি অক্ষম, টু গো দেয়ার সেখানে যেতে, তাই তেও বিভক্তি যুক্ত হয়েছে। আই এম আনএবল টু গো দেয়ার, সেখানে যেতে আমি অক্ষম। আবার এরকম হতে পারে যে আই এম হ্যাপি টু সি ইউ, আমি হ্যাপি কিসে? টু সি ইউ তোমাকে দেখে, দেখে এখানে এই বিভক্তি যুক্ত হয়েছে। আবার এমন হতে পারে যে ইট ইজ ইম্পসিবল টু গো দেয়ার, এটা অসম্ভব কোনটা? সেখানে যাওয়া, এখানে মূল অর্থটাই হয়েছে সেখানে যাওয়াটা, এরকম বোঝাচ্ছে। ওকে, তো এরপরে আমরা দেখি যে উদ্দেশ্য বোঝাতে যখন ইনফিনিটিভ ব্যবহার করি বা ইনফিনিটিভ দ্বারা যখন উদ্দেশ্য বোঝানো হয় তখন সাধারণত তে বিভক্তি যুক্ত হয়, তে বিভক্তি অথবা জন্য বোঝায়। যেমন হি কেম হিয়ার টু হেল্প মি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু হেল্প মি হলো উদ্দেশ্য, সে এখানে আসলো, কেন আসলো? টু হেল্প মি। তো এখানে বাংলা অর্থ করার সময় এভাবেই করব যে সে এখানে আসলো আমাকে সাহায্য করতে অথবা আমাকে সাহায্য করার জন্য। আশা করি এভাবে অর্থ করলে ইনফিনিটিভ এবং জেরান্ডের অর্থ ভালোভাবে করতে পারবো, আমরা ইজিলি বুঝতে পারবো। এরপরে আমরা দেখব যে পার্টিসিপলের অর্থ কীভাবে হয়।
পার্টিসিপল দ্বারা, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যখন কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা হয় তখন ভার্বের মূল অর্থটা হতে পারে আবার চলমান, চলন্ত এরকম অর্থটাও প্রকাশ করতে পারে, হয়তো চলমান, ঘূর্ণায়মান বা চলন্ত, আর অথবা ভার্বের মূল অর্থটাও হতে পারে। যেমন দ্য পিপল লিভিং ইন বাংলাদেশ আর ফ্রেন্ডলি, এখানে আমরা দেখতে পাচ্ছি লিভিং ইন বাংলাদেশ, এটা হলো পার্টিসিপল ফ্রেজ এবং এটা দ্বারা পিপলকে মডিফাই করা হয়েছে এবং এখানে অর্থটাও এরকম, বাংলাদেশে বাস করা লোকজন বা বসবাসকারী লোকজন এরকম হতে পারে, আবার বসবাসরত হতে পারে, মানে চলমান অর্থটাও আসতে পারে। যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা করব। আবার আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে একটা রোলিং স্টোন, এই যে রোলিং চলমান হবে, যে ঘূর্ণায়মান পাথর, ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা যাবে না এরকম। আর যদি পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা আমরা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করি তখন ওই ভার্বের মাঝে মাঝে মূল অর্থ হতে পারে, ওটা রেয়ার কেস, কিন্তু ভার্বের সাথে কৃত বা ইত এরকম প্রত্যয় যুক্ত হয়, ইত বা কৃত এরকম প্রত্যয় যুক্ত হয়। যেমন উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, আমাদের পান করা উচিত না কেমন, দূষিত, যে ইত প্রত্যয় হয়েছে, দূষিত করা থেকে দূষিত বা দূষণকৃত এরকম বলছে, যদিও দূষণকৃতটা এখানে ইউজুয়াল না, দূষিত বলি আমরা। তারপরে এরকম হতে পারে যে এনিম্যাস অ্যারেঞ্জড বিটুইন টু ইকুয়াল টিমস ক্যান বি এক্সাইটিং, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারেঞ্জড বিটুইন টু ইকুয়াল টিমস, এটা একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং এটা দ্বারা ম্যাচকে মডিফাই করা হয়েছে। যেহেতু পাস্ট পার্টিসিপল দ্বারা মডিফাই করা হয়েছে তখন অর্থটা হবে এরকম যে দুটি সমান দলের মধ্যে অনুষ্ঠিত, এই যে অনুষ্ঠান করা থেকে অনুষ্ঠিত যে কোনো ম্যাচ এক্সাইটিং হতে পারে, মানে রোমাঞ্চকর হতে পারে। ওকে, তারপরে আই লাইক দ্য পোয়েমস রিটেন বাই নজরুল, আই লাইক দ্য পোয়েমস, তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিটেন বাই নজরুল, এটা হলো পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এখানে আমরা পোয়েমকে মডিফাই করা হয়েছে, তাহলে অর্থটা হবে এরকম, আমি নজরুলের দ্বারা লেখা, এই যে এখানে মূল ভার্বের অর্থটা আসছে, নজরুলের দ্বারা লেখা বা নজরুলের দ্বারা লিখিত, তো মূল ভার্ব মাঝে মধ্যে আসতে পারে, আবার ইতো আসছে, লিখিত কবিতা পছন্দ করি। তো এইভাবে আমরা পার্টিসিপলের অর্থগুলো করব। ওকে, এরপরে আসি আমরা, অনেক সময় আমরা কোনো ধারাবাহিক দুইটা ঘটনা বা পরপর সংঘটিত একাধিক ঘটনাকে যখন এক কথার মধ্যে নিয়ে আসি বা সংক্ষেপ করি তখন সাধারণত আগের ঘটনাটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ করে দিই। তার মানে বুঝলাম যে আমরা পার্টিসিপল ফ্রেজ দ্বারা ধারাবাহিকতা, কারণ, মাধ্যম, শর্ত, বৈপরীত্য ইত্যাদি বোঝাতে পারি। তাহলে পার্টিসিপল দ্বারা যদি এগুলো বোঝানো হয় তখন বাংলায় ওই ভার্বের অর্থটা করিয়া, করে, করাতে বা করেও, অন্যভাবে বলতে করে হয়ে, হওয়াতে বা হয়েও, বা না নেগেটিভ হলে না করে, না করাতে, না করেও এরকম অর্থটা হবে। যেমন রিটার্নিং হোম হি টুক রেস্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ঘটনাকে একত্রে আমরা প্রকাশ করেছি, রিটার্নিং হোম দ্বারা ধারাবাহিকতা বোঝাচ্ছি, তাহলে এখানে অর্থটা হবে এরকম, বাসায় ফিরে সে ফেরা থেকে ফিরে হয়ে গেছে, ফিরে সে বিশ্রাম নিল। ওয়ার্কিং হার্ড হি সাকসিডেড ইন লাইফ, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং হার্ড একটা পার্টিসিপল ফ্রেজ, এটা দ্বারা মাধ্যম বোঝাচ্ছে এবং বাংলা এটার অর্থ হবে কি, কঠোর পরিশ্রম করে সে সফল হলো। তারপরে আমরা দেখি বিং ইল হি ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিং ইল এটা কারণ বোঝাচ্ছে এবং এটার অর্থটা এরকম, অসুস্থ হওয়াতে, এই যে হওয়াতে অর্থটা প্রকাশ করছে। আবার এরকম হতে পারে ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসিড ইন লাইফ, তাহলে এখানে আমরা দেখছি ওয়ার্কিং হার্ড এবং এটা একটা ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, আর হি কুড নট সাকসিড ইন লাইফ এটা হলো আরেকটা ঘটনা, এটা একটা ক্লোজ, ওইটার সাথে এই ঘটনার সম্পর্ক মানে বিপরীত। তাহলে এখানে অর্থটা হবে কি, কঠোর পরিশ্রম করেও সেই জীবনে সফল হতে পারলো না। তো এভাবে আমরা পার্টিসিপল ফ্রেজ, তারপরে আমরা চিরান্ট, ইনফিনিটিভের অর্থগুলো অনুবাদ মানে সাজাবো বা বাংলায় অনুবাদ করব। আশা করি এটা ফলো করলে এই ধরনের সেন্টেন্সগুলো অর্থ করতে অনেক সুবিধা হবে। এগুলো কিন্তু অনেক জটিল সেন্টেন্স, কিন্তু এগুলো যদি এভাবে চিন্তা করি ইনশাল্লাহ অনেক ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।